কুস্তির রিংয়ে যখন দুজন অ্যাথলিট লড়াই করেন সবার চোখ থাকে তাদের দিকে, কিন্তু জাজের আসনে যিনি থাকেন সিদ্ধান্ত নেবেন বলে সেই ভূমিকা যদি পালন করেন কোনো মহিলা, সুপ্রিয়া সামন্ত, বাঙালি মেয়ে, কলকাতার যাদবপুরের বাসিন্দা। বিশ্বমানের সর্বোচ্চ মঞ্চে গিয়ে একটা নার্ভাসনেস তো কাজ করেই। হুইসেলটা কখন ধরবে, কখন ওটাকে ছাড়বে, কোন প্লেয়ারটা উপরে গেছে কোনটা নিচে গেছে, রেড আগে না ব্লু আগে, তোমার ওপরে দাঁড়িয়ে আছে সিদ্ধান্তটা, এই যে একটা চাপ। কখনো জুডো করেছি, জুডোতে স্টেটে সিলভার মেডেলিস্ট ছিলাম, তার আগে কারাটে করেছি। এই যে গ্র্যাপলিং মার্শাল আর্টসের 8-5টা ফর্মের থেকে একটু রাফ। মেয়েরা কখনো মেয়েদের সাথে প্র্যাকটিস করবেন, মেয়েরা অলওয়েজ ছেলেদের সঙ্গে প্র্যাকটিস করবে। মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে এসে এটা করাটা একটু টাফ। ও সেদিনের সুপ্রিয়া আজকে সুপ্রিয়া। একটা অন্ধকার রাতে একা বাড়ি ফিরছি, তখন আমি শুরু করেছিলাম অনলি ফর সেলফ ডিফেন্স। মাও অনেক সময় বলেছে যে কি হবে এটা করে। কুস্তির রিংয়ে যখন দুজন অ্যাথলিট লড়াই করেন সবার চোখ থাকে তাদের দিকে, কিন্তু তাদের মাঝখানে যেই মানুষটি দাঁড়িয়ে থাকেন রেফারি হয়ে বা জাজের আসনে যিনি থাকেন সিদ্ধান্ত নেবেন বলে, তার উপরে চাপ কি কোথাও কম থাকে? আর গ্র্যাপলিংয়ের মতো একটা খেলায় সেই ভূমিকা যদি পালন করেন কোনো মহিলা, বাঙালি মহিলা, তাহলে গল্পটা একটু হলেও অন্যরকম হয়। 2025 সালে সার্বিয়ায় আন্তর্জাতিক গ্র্যাপলিং চ্যাম্পিয়নশিপের মঞ্চে ঠিক এমনই দৃশ্য দেখেছিল সারা বিশ্ব। রেফারির ভূমিকায় এবং জাজের ভূমিকায় ছিলেন সুপ্রিয়া সামন্ত, বাঙালি মেয়ে, কলকাতার যাদবপুরের বাসিন্দা। আজ নারী দিবসে তাঁর সেই কৃতিত্বের কাহিনী আমরা জেনে নেব দ্য ওয়ালে। ওয়েলকাম সুপ্রিয়া। থ্যাংক ইউ। এই আজকে নারী দিবসের স্পেশাল এপিসোড আমরা এই তোমার শূন্য থেকে শুরু করে আজকে একটা আন্তর্জাতিক মঞ্চে রেফারির ভূমিকা পালন করা এবং জাজের ভূমিকা পালন করা সেই গল্পটা শুনবো। একটা কথা বলো, যখন কোনো ম্যাচ চলে মার্শাল আর্টসের মতো, এই তাকে মারছে সে তাকে মারছে, একটা খুব উত্তেজনার একটা মুহূর্ত আর কি, তার মাঝখানে তুমি বাঙালি মেয়ে হিসেবে দাঁড়িয়ে আছো, আমাদের এই দৃশ্য দেখলে গায়ে কাঁটা দেয়। তোমার ঠিক তখন মনের ভিতরে কি চলে, কি মনে হয়? বিশ্বমানের সর্বোচ্চ মঞ্চে গিয়ে একটা নার্ভাসনেস তো কাজ করেই, কিন্তু ওখানে গিয়ে আমার যেটা সুবিধা ছিল, আমার যারা সিনিয়র্স যারা আগে গিয়েছেন ইন্ডিয়া থেকে, যেমন সঞ্জয় পাওয়ার মধ্যপ্রদেশ থেকে, কলকাতা থেকে গিয়েছেন পার্থসারথী সরকার, ওনারা আমাকে টাইম টু টাইম গাইডেন্সটা দিয়ে দিয়েছিলেন। সেটাতে সুবিধা যেটা হয়েছিল, প্রথম 1-2 ম্যাচে একটুখানি নার্ভাস ছিলাম, তারপর ওই নার্ভাসনেসটা কেটে গিয়েছিল। তো সেটার সাথে যেটা ছিল, ওখানকার যারা রেফারি ডেলিগেট তারা এত ভালো, মানে কখনোই কোনো বিরক্তি প্রকাশ করতেন না কোনো জিনিস বোঝানোর জন্য। খুব ছোট ছোট জিনিস আমাদেরকে খুব সুন্দর করে এসে বুঝিয়ে দিয়ে যেতেন খুব সুন্দরভাবে। এইটা একটা আমার সবচেয়ে বড় পাওয়া ছিল ওইখানে। মানে সেই কারণেই অত বড় ম্যাচ চলছে এবং তোমার ওপরে দাঁড়িয়ে আছে সিদ্ধান্তটা, এই যে একটা চাপ যে তোমার সিদ্ধান্তের উপর ডিপেন্ড করছে ঠিক ভুল, মানে এটার তো একটা অস্বাভাবিক চাপ, তাই না? সেইটা কিভাবে সামাল দিতে? এইটা অ্যাকচুয়ালি আমার দীর্ঘ 10 বছরের রেফারিং কেরিয়ার। আমি 2016-তে শুরু করেছিলাম গ্র্যাপলিংয়ে রেফারিং করতে। তার আগে অন্যান্য মার্শাল আর্টসও করেছি কম বেশি, কখনো জুডো করেছি, জুডোতে স্টেটে সিলভার মেডেলিস্ট ছিলাম, তার আগে কারাটে করেছি। কিন্তু এই গ্র্যাপলিংয়ের আমার দীর্ঘ অভিজ্ঞতা, মানে 10 বছরের অভিজ্ঞতায় মাঝে আমি 2-3 বার আমাদের ন্যাশনাল ফেডারেশন থেকে 2-3 বার আমাদের ওয়ার্ল্ড বডি থেকে 2-3 জনকে আনা হয়েছিল। তাদের মধ্যে আমি 2018-তে মিস্টার টাডো, যিনি সেই সময় ওয়ার্ল্ড হেড রেফারি ছিলেন, তো উনি আমাদেরকে একটা অসাধারণ একটা সেমিনার নিয়েছেন, যেটা আমি কখনো ভুলবো না। সেই সেমিনারটাতে যেটা ছিল সেটা উনি বলেছিলেন, প্রথমেই বইটা বন্ধ করে দিলেন, দিয়ে বললেন যে বই আমি পড়াবো না, বই তোমাদের কাছে আছে, তোমরা নিজেরা পড়ে নেবে। আমি আজকে এখানে এসেছি তোমাদেরকে শেখানোর জন্য যে তোমরা ম্যাটে গিয়ে কিভাবে রেফারি হিসেবে ভাববে, ওখানে হুইসেলটা কখন ধরবে, কখন ওটাকে ছাড়বে, কোন প্লেয়ারটা উপরে গেছে কোনটা নিচে গেছে, রেড আগে না ব্লু আগে, এই যে ভাবনাটা রেফারি, সেইটা উনি আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছিলেন। সেইটা আমরা যখন 18 থেকে আজকে যখন আমি 24-25-এ গিয়ে ওয়ার্ল্ডে রেফারি করছি, ওইটা আমার মধ্যে একদম ঢুকে রয়েছে। সেটা ছাড়াও আমাদের ফেডারেশনে আরও বহুজন ওই রেফারিং করেছিল। তো এখন কারেন্টলি গ্র্যাপলিং ফেডারেশন অফ ইন্ডিয়াতে যারা রেফারি, তারা বিশ্বমানের রেফারি অ্যাকচুয়ালি। উনি ভালো করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছিলেন। মানে ওই কনফিডেন্সটা ছিল বলে ওখানে নার্ভাসনেসের আর কোনো জায়গা নেই, মানে একবার ম্যাটে দাঁড়িয়ে গেছি মানে তখন আমি জানি যে আমাকে কি করতে হবে। একদম একদম।
তখন উনি বলে দিতেন যে উনি এটা আমাদের যখন শেখাচ্ছিলেন তখন উনি বলেছিলেন যে যখন তুমি রেড ওপরে আছে তো তুমি মাথায় ভাবতে থাকবে যে রেড আপ, আর যখন রেড টপ, আর যখন ব্লু টপে আছে তার ব্লু টপ, এরকম আরো ছোট ছোট অনেক টিপস উনি দিয়েছিলেন। একটা কথা বলো, এই যে গ্র্যাপলিং যেটা নিয়ে তুমি এত দূর এগিয়েছো এবং আমরা কথা বলছি, আমরা জানি গ্র্যাপলিংটা মার্শাল আর্টসের 8-5টা ফর্মের থেকে একটু রাফ, আরও অনেক বেশি সেটাতে শক্তি বলো বা অনেক বেশি কখনো ব্লাডশেড হয়, মানে বেশ একটা আর কি ঠিক হাত পা নেড়ে ক্যারাটে করার থেকে একটুখানি বোধহয় এগিয়ে রয়েছে এই গ্র্যাপলিং, মানে অন্তত ওই মারামারির দিক থেকে। তো এই রাফ জায়গাটাতে এমনি মেয়েরা একটু কম খেলে, সেইখানে তুমি একজন মেয়ে হিসেবে রেফারির জায়গা পর্যন্ত পৌঁছেছো, তুমি কিভাবে এতটা আলাদা হলে বা কি তোমাকে এতটা আলাদা করেছে? এইখানে দুটো জিনিস আছে। একটা হচ্ছে যখন আমি আমার জীবনের প্রথম মার্শাল আর্ট শুরু করি, যেটা যাদবপুর ইউনিভার্সিটিতে কারাটে দিয়ে শুরু করেছিলাম, আমার যিনি সেন্সেই ছিলেন সেই সময় পার্থসারথী সরকার, উনি ক্লাসে একটা খুব ভালো টিপস দিয়েছিলেন আমাদের সবার জন্য। সেটা হচ্ছে যে উনি বলেছিলেন মেয়েরা কখনো মেয়েদের সাথে প্র্যাকটিস করবে না, মেয়েরা অলওয়েজ ছেলেদের সঙ্গে প্র্যাকটিস করবে, যাতে ওদের যে আমরা মেয়েরা অলওয়েজ ফ্লেক্সিবল থাকি, ছেলেরা অনেক বেশি শক্তিমান আমাদের থেকে। তো এই যে আদান প্রদান, শক্তি আর ফ্লেক্সিবিলিটি যে আদান প্রদান, সেটা আমাদের ওই স্ট্রেংথ ফ্লেক্সিবিলিটির মধ্যে ওটা হয়ে যেত। এটা প্রথম জিনিস ছিল। সেকেন্ড জিনিস যেটা আমার কাছে কাজ করতো সেটা হচ্ছে যে আজকে মানে পৃথিবী অনেক এগিয়ে গেছে। কোথায় সুনিতা উইলিয়ামস মহাকাশে চলে গিয়েছেন, কল্পনা চাওলা মহাকাশে গেছেন, সেখানে আজকের দিনে ফুটবলের মতো এরকম একটা খেলা যেখানে মেয়েরাও আজকে রেফারিং করছে, এবং গ্র্যাপলিংয়ে তো আমাদের রেফারিদের টাচ করতে হয় না প্লেয়ারদের, মানে স্ট্রিক্ট রুলস আছে যে প্লেয়ারদেরকে টাচ করা যাবে না ওখানে। তো সেইখানে ফুটবলের মতো রাফ খেলাতেও মেয়েরা আজকে রেফারিং করছে। এবং 2026-এ ফিফার যে লিস্ট বেরিয়েছে সেখানে আমাদের ইন্ডিয়ান একজন ভদ্রমহিলা আছেন, রচনা কামানি, তো উনিও এবারে আছেন। তো আমরা প্রাউড ফিল করি যে আমরা ইন্ডিয়ান মেয়েরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এই ব্যাপারে। এই যে প্রথম বাঙালি মেয়ে হিসেবে এখানে গেলে শুরুটা কিরকম ছিল? সাধারণ আর 5টা বাঙালি মধ্যবিত্ত পরিবারের মতনই আমার ধারণা। সেখান থেকে এই যে এত বড় একটা ছক ভেঙে ফেলা, তোমার কাছে কি এটা সত্যিই ছক ভাঙা? এইটাতে আমি বলবো ছক ভাঙা মানে হচ্ছে যে এটা আমার জন্য খুব বেশি কঠিন হয়নি। তার কারণ হচ্ছে যে এইটা যদি আমি আজ থেকে 40-50 বছর আগে করতাম সেটা অনেক বেশি কঠিন ছিল। আস্তে আস্তে পৃথিবীটা অনেক আগিয়েছে। আগের আমার যারা পূর্বজ আছে তারা যে যে কাজগুলো করে গেছে সেই কাজগুলোর জন্য আমাদের এই পথগুলো অনেক সোজা হয়ে গেছে। হ্যাঁ, মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে এসে এটা করাটা একটু টাফ। মানে আজকের দিনে আমরা যদি দেখি পিয়ালি বসাক, যিনি মাউন্টেনিয়ারিং, তো তার জন্য যতটা কঠিন আমার জন্য ঠিক ততটাই কঠিন। তো সেটা করতে করতে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ, কখনো যাদবপুর ইউনিভার্সিটিতে কারাটে করেছি, তারপর আজকে স্টেট বডি সামলাচ্ছি, এখন ন্যাশনালে সিইও গ্র্যাপলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার অ্যাডমিনিস্ট্রেশন দেখছি, তারপরে ওয়ার্ল্ডে যাচ্ছি যখন, তো আস্তে আস্তে সেগুলো ইজি হয়ে গেছে ব্যাপারটা অনেকটাই। পরিবার প্রতিবেশী যখন ধরো শুরু করেছিলে এই মেয়েটা মারামারি করে বেড়াই এরকম শুনতে হয়েছিল? হ্যাঁ, এইটা তো মানে খুব কমন একটা ব্যাপার শুনতে হয়েছে, বাড়ি থেকেও শুনতে হয়েছে অ্যাকচুয়ালি। যে মাও অনেক সময় বলেছে যে কি হবে এটা করে, কোথায় যাস, রোজ বিকালে চলে যাস। তো এটা যখন আমার কাছে সেই সময় যতটা কঠিন হয়েছিল যে সবাই জিজ্ঞেস করছে কেন যায় ওখানে, কেন ছেলেদের সাথে ক্লাস করে, এইগুলো শুনতে হয়েছিল প্রচণ্ড। কিন্তু পরবর্তীকালে আমার যখন এটা শুরু করি এবং আস্তে আস্তে প্র্যাকটিস করি, করতে করতে যেটা হচ্ছে এটা প্যাশনে তৈরি হয়ে যায়। তখন দেখেছি যে আরে এই একটা জায়গা যেটা আমাকে আগিয়ে নিয়ে যেতে পারবো। একটা ছক ভাঙা, যেটা আগের প্রশ্নে ছিল একটা ছক ভাঙা লাইফ, মানে এই জীবনটা আমাকে একটা অন্যরকম জীবন দিতে পারে, যেটা সাধারণ রেগুলার সরকারি চাকরি কিংবা একটা আইটি ফিল্ডের চাকরি থেকে একটা ডিফারেন্ট লাইফ, একটা ডিফারেন্ট সম্মান, যেটা আমি রেগুলার বেসিসে এখান থেকে পেতে থাকি সবসময়। সেটাই তোমাকে মোটিভেট করে যে আমি এখানে মোটিভেট করে। এবং সেটার সাথে আমাদের আরো একটা জিনিসও যেটা মোটিভেট করে সেটা হচ্ছে অনেক বেশি বেশি জায়গা দেখার। মানে এই যে আজকে মানে এই রিসেন্ট আমরা এখন যাব হচ্ছে অরুণাচলে ইস্ট জোন আছে, অলমোস্ট ভারতবর্ষের 2-1 স্টেট বাদ দিয়ে সব স্টেটই দেখা হয়ে গেছে। ওয়ার্ল্ডেরও 2-3টে দেশ দেখা হয়ে গেছে, আরো দেখার ইচ্ছা আছে, যেমন যেমন জীবন আগিয়ে নিয়ে যাবে। মানে ঘোরার প্যাশনটা এটার সঙ্গেই পুরো মিলে যাচ্ছে। হ্যাঁ, মিলিয়ে গেছে একদমই। আচ্ছা, এই যে রেফারি মানে অনেকেই ভাবেন কি এই একটু বাঁশি বাজিয়ে দেওয়া, কখন হাতটা তুলে দেওয়া, কিন্তু এটার তলায় যে চাপটা থাকে, যেটা একটু আগে তুমি বলছিলে রেড টপ না ব্লু টপ মাথার মধ্যে রাখা, এবং একই সঙ্গে নিরপেক্ষ থাকা, এটা তো একটা বিরাট ব্যাপার। এবং সঠিক সিদ্ধান্তটা নেওয়া, অনেক সময় কি মানে একদম খুব ক্লোজ কোনো ফাইট হয় বা যেখান থেকে সিদ্ধান্ত নেওয়াটা বেশ কঠিন হয়ে যায়, সেই চাপটার মুখে ঠান্ডা মাথায় কিভাবে কাজ করো? এটাতে ব্যাপার যেটা হচ্ছে যে নিরপেক্ষ থাকাটা আমাদের জন্য খুব ইজি। তার কারণ হচ্ছে UWW, যেটা ওয়ার্ল্ড অর্গানাইজেশন আমাদের,
ওদের একটা নিজস্ব সফটওয়্যার আছে। তাতে কি হয় যে ওরা শুধু আমাদের যে যারা প্লেয়ার থাকে তাদের বাউটশিট রেডি করে না, তারা আমাদের জন্য একটা ডিউটি চার্ট তৈরি করে আচ্ছা। থ্রু দ্য সফটওয়্যার। তো সেটাতে কি হয় যে আমাদের নিজস্ব দেশের যখন খেলা থাকবে বা আমাদের পড়শি দেশের যখন খেলা থাকবে, ইউজুয়ালি সেটা আমাদের সঙ্গে পড়ে না, নিজের দেশের সঙ্গে তো পড়েই না, যদি বাই এনি চান্স পড়ে গেল তো ডেলিগেট আমাদেরকে বলে দেন যে আমাকে আগে থেকে এসে ইনফর্ম করবে তোমার দেশের সাথে পড়ে গেছে, আমি ওটা চেঞ্জ করে দেবো ওখানে। ওকে, তাহলে নিরপেক্ষ থাকার চাপটা আমার নেই ওখানে, সেক্ষেত্রে ওটা একটা ইজি ব্যাপার। আর দ্বিতীয়ত হচ্ছে হ্যাঁ কখনো কখনো হয়েছে দু একটা ম্যাচে যে খুব ক্লোজ হয়ে গেছে, আমরা বিশ্বের ওরকম একটা সর্বোচ্চ স্টেজে গিয়ে যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে একদম ক্রিকেটের মতো। থার্ড আম্পায়ার আছে, আমাকে বেশি কষ্ট করতে হয়নি এখনো পর্যন্ত, যেটা দুটো একটা ম্যাচে যে ওখানে একটা থার্ড আম্পায়ারের মতো একটা স্ক্রিন দিয়ে দেন ওনারা ক্রিকেটের মতো। তো ওই ক্লোজনেসটা যেটা আছে ওনারা তখন ওটাতে দেখে আমাদেরকে বলে দেন যে হ্যাঁ এটা হয়েছে এটা হয়নি। আচ্ছা, তো আচ্ছা। এই জায়গাটা প্রেশারটা একটু কম ওখানে কাজের। আর সেটার সাথেও আমাদের যারা ম্যাচ চেয়ারম্যান থাকেন আর কি, তো সেন্টার রেফারিকে উনি অলওয়েজ গাইড করতে থাকেন। সেটা ম্যাচ চেয়ারম্যান ইউজুয়ালি হয় যাদের 7 বছর 10 বছর হয়ে গেছে ওয়ার্ল্ডে এবং তারা কন্টিনেন্টাল করেছে, বহুবার ওয়ার্ল্ড করেছে, তো তারাই ম্যাচ চেয়ারম্যান হতে পারে। আমি তো একদম নতুন এই মুহূর্তে, তো আমি এখনো ওই প্রসেসটাতে আছি, এখনো ওই পর্যন্ত যেতে আমার সময় লাগবে সেটাতে। তো সেই হিসাবে আমার প্রেশার এখন একটু কম, প্রেশার আরো বাড়বে যত দিন যাবে, যত কাজ বাড়বে। ঠিক, সময় অভিজ্ঞতা যত এগোবে, একদম সময় অভিজ্ঞতা যত বাড়বে তত। তো তোমার এই নিয়ে দুবার আন্তর্জাতিক মঞ্চে রেফারিং এবং জাজিং করা হয়ে গেছে, একবার কাজাকস্তানে একবার সার্বিয়াতে। তুমি বললে 2016 থেকে 10 বছরে এই রেফারি ক্যারিয়ারটা করছো এবং তোমার শুরু কারাটে আরো আগে সম্ভবত 2007-8 এরকম সাল নাগাদ হবে। এই যে এত লম্বা একটা জার্নি, একটা মেয়ে কারাটে ভালোবাসে, খেলতে শুরু করলো, তারপর সে আস্তে আস্তে আরো এগিয়ে গেল, রেফারিতে তার কেরিয়ার শুরু করলো, আজকে আন্তর্জাতিক মঞ্চে। নিজের পরিবর্তনটা কিভাবে দেখো? সেদিনের সুপ্রিয়া আজকে সুপ্রিয়া কতটা ফারাক? অনেকটাই। অ্যাকচুয়ালি এটা যখন আমি শুরু করেছিলাম তখন আমি শুরু করেছিলাম অনলি ফর সেলফ ডিফেন্স। একটা অন্ধকার রাতে একা বাড়ি ফিরছি, তখন মনে হয়েছিল যে যদি বাই এনি চান্স কখনো কোনো অ্যাটাক হয় বা কিছু হয়, তো আমি তো কিছুই জানি না। যেমনটা সব মেয়ে জীবনে কখনো কখনো ভেবে থাকে আমার ধারণা। হ্যাঁ একদম, সবাই এটা ভেবে থাকে, কিন্তু সেটাকে বাস্তবায়িত করা। যে আমি তারপরেই মনে করলাম যে ঠিক আছে তাহলে আমি কারাটেতে ঢুকলাম। ইউনিভার্সিটিতে যেহেতু আমরা থাকতাম আর সেখানে বাবা চাকরি করতেন, সেই সূত্রে আমার কারাটেটা আমার একটা পজিটিভ সাইড ছিল যে আমার ওখানেই ছিল। তো আমি ওখানে শুরু করলাম, তারপর ওখানে যখন শুরু করলাম তারপর ওই সাবজেক্টটা আমাকে দেখলাম আস্তে আস্তে ভালো লাগতে শুরু করলো। তো তারপর আমার মনে হলো আচ্ছা তাহলে আরেকটু করে দেখি। তো কারাটে করলাম, কারাটে স্টেট খেললাম। তারপরে আমার যিনি স্যার ছিলেন পার্থসারথী সরকার, যার হাতে করি আমি, আমার হাতে করি যার হাতে, তো উনি তারপরে আমাকে সাজেস্ট করলেন যে তুই একটা মার্শাল আর্টস কেন করবি, তুই আরও বাকিগুলোও করে দেখ, ওয়ার্ল্ড তো অনেক বড়, অনেক রকমের মার্শাল আর্টস আছে। তো উনি আমাকে নিজে হাতে ধরে সাইতে গিয়ে জুডোতে ভর্তি করে দিলেন। তো জুডোতে আমি কিছুদিন করলাম, করে তারপর স্টেট খেললাম। উনি আমাদের ক্লাসে কিছু কিছু সময় আমাদের আইকিডো করাতেন, জুডো করলাম, আইকিডো করলাম। তারপরে একটা অদ্ভুত জোয়ার এলো 2010-11-তে MMA, আচ্ছা, মিক্সড মার্শাল আর্টস একদম। তো তখন উনি বলছেন যে আমরা তাহলে এখন ওইখানে ওই জোয়ারটাতে পা দেবো, এবার নতুন একটা সাবজেক্ট। তা আমরা বললাম যে হ্যাঁ দেওয়াই যায়, এতগুলো যখন করছি। তো সেই সময় যখন আমরা MMA জোয়ারে পা দেবো, তার মেন দুটো কম্পোনেন্ট হচ্ছে কিক বক্সিং আর গ্র্যাপলিং। তো সেইখান থেকে শুরু হয়েছিল কিক বক্সিং আর গ্র্যাপলিং এর জোয়ারটা। এবার যেরকম যেরকম কাজ আগাতে থাকলো, যে আমি প্রথমে ওখানে অ্যাথলিট হিসাবে ছিলাম, তারপরে আমি আস্তে আস্তে গেলাম অফিসিয়াল হিসেবে, টিম কোচ, টিম ম্যানেজার, এইভাবে যখন আগাতে থাকছি ওই সাবজেক্টগুলো আমাকে আস্তে আস্তে মনে হলো এরপরে আর কি আছে, আর কি আছে। এরকম একটা সময় 2014-15-তে আমরা একবার ব্যাঙ্গালোর গিয়েছিলাম জুজুৎসু ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে। তো এটার ব্রাজিলিয়ান একটা স্পোর্ট। তো সেইখানে গিয়ে আমরা দুটো জিনিস দেখতে পেলাম। একটা হচ্ছে যে ওখানে সেই সময় চলছিল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, তার ঠিক পরেই ছিল হচ্ছে সেন্ট্রাল অ্যান্ড সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপ। তো অনেক বাইরের ছেলেমেয়েরা এসেছিল, বিদেশি ছেলেমেয়েরা, তাদের খেলা মেসমারাইজ, সেটা দেখে মানে তাদের সাথে আমাদের যে তফাৎ, মানে তারা যে রেগুলার দেখে সত্যি মনে হয় যে তারা অধ্যাবসায় করে রেগুলার, অ্যাটলিস্ট 7 থেকে 8 ঘন্টা 12 ঘন্টা পর্যন্ত কেউ কেউ প্র্যাকটিস করে। তো তখন মনে হলো যে ঠিক আছে তাহলে নেক্সট কি। তারপর নেক্সট 2015-তে আমি গেলাম হচ্ছে থাইল্যান্ডের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে রেফারি হিসেবে জয়েন করলাম।
সেইখান থেকে শুরু। তখন আমার মনে হলো যে না, এইটাকে আমি আরো আগিয়ে নিয়ে মানে যেতে পারি। খিদেটা আস্তে আস্তে বাড়ছে, যেরকম যেরকম আমি আগাচ্ছি সেরকম সেরকম আমার খিদে বাড়ছে। একদম। তখন ওইখান থেকে আমি শুধু অ্যাজ আ পার্টিসিপেন্ট রেফারি ছিলাম, তো রেফারি হিসেবে ম্যাটে যাইনি। তখন আমার মনে হলো না, তাহলে তো আমাকে একবার রেফারি হিসেবে ম্যাটে গিয়েও দেখতে হবে যে ব্যাপারটা কি হয়। তো সেই খিদেটাই কোথাও একটা আগিয়ে নিয়ে গেছে আস্তে আস্তে। একদমই তাই। সেদিন সেই অন্ধকার রাস্তায় ভয় পাওয়া মেয়েটা আজকে হাজার আলোর নিচে গোটা একটা খেলা পরিচালনা করছে, একটা বিরাট সম্মানেরও জায়গা, তাই না? তোমার কি মনে হয় এই সম্মানটা যে অর্জন করলে এত দূর হেঁটে এসে, এটা কি মেয়েদের জন্য কম্প্রোমাইজ করতে হয় কোথাও একটা গিয়ে? আমার দীর্ঘ কেরিয়ারে আমাকে কখনো করতে হয়নি। আই এম ব্লেসড উইথ দ্যাট অ্যাকচুয়ালি। তার কারণ হচ্ছে আমি যখন যেভাবে যাদের সঙ্গে ছিলাম, কখনো এখানে কলকাতাতে পার্থসারথী সরকারের আন্ডারে, তারপরে গেলাম হচ্ছে ন্যাশনাল বডিতে। আমার দুটো ন্যাশনাল বডি যারা হেড, যোগেশ স্যার আর হচ্ছে এদিকে কিক বক্সিংয়ে যোগেশ স্যার, ওদিকে গ্র্যাপলিংয়ে হচ্ছেন আছেন শিব পাঞ্চাল আছেন। তো ওনারা কখনোই কোনো কিছু ডিমান্ড করেননি। ওনারা সবসময় আমাদেরকে চেয়েছেন যে আমরা কিভাবে আগিয়ে যাব, সেটা মেয়ে হোক বা ছেলে হোক। ওনারা সবসময় বলেছেন যে ফেডারেশনটা কিভাবে আগিয়ে যাবে, কিভাবে আরো বড় হবে, বিশ্বস্তরে কিভাবে এটাকে নিয়ে যাওয়া যায়। তো এবং আমি কলকাতা পুলিশের সঙ্গেও কাজ করেছি, কলকাতা পুলিশের সুকর্ণা, বিধাননগর পুলিশের সঙ্গেও কাজ করেছি সুকর্ণা। তো এগুলো করতে গিয়েও আমি দেখেছি যে ওনাদের একটা খুব বড় সাপোর্ট আমি সবসময় পেয়ে এসেছি। আর ওনারা সবসময় বলতেন, হ্যাঁ মানে তুমি মেয়ে হিসেবে আগিয়ে এসেছো বলে আরো অনেকগুলো মেয়েকে তুমি রাস্তা দেখাতে পারবে। তো সুকন্যার মতো বড় প্রজেক্ট, মানে কলকাতা পুলিশের আন্ডারে প্রায় 200টারও বেশি স্কুল ছিল আর কি। তো প্রচুর মেয়েদেরকে আমরা ট্রেনিং করিয়েছি সেই সূত্রে। তো এটা একটা ভালো লাগা আছে সেখানটাতে। কম্প্রোমাইজ তো আমাকে সেই অর্থে কিছু করতে হয়নি তো কখনোই, কিন্তু এটার একটা মানে অনেক বড় একটা দিক খুলে দিতে পেরেছি যে যারা আমার মতোই হয়তো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে যারা উঠে আসছে, তারাও হয়তো এরকম ধরনের কোনো কেরিয়ার করতে পারে। এটাকেও তারা একটা ভোকেশনাল কোর্স হিসাবে নিতে পারে, যে পড়াশোনার সঙ্গে সঙ্গে। এরকম আমরাই আমাদের সুকন্যার ব্যাচে 3 জন মেয়ে ছিল অ্যাকচুয়ালি, সোনা ঘোষাল, তারপরে মাধবী হালদার আর চুমকি সরকার। তো এই সোনা ঘোষাল যে ছিল, সে এখন ইন্ডিয়ার 3rd রেফারি, মানে আমি ফার্স্ট। আর আমার এটা বলতে ভালো লাগছে অ্যাকচুয়ালি, আমারই জুনিয়র, আমারই সঙ্গে একসঙ্গে উঠে এসে ও ইন্ডিয়ার 3rd, মানে 2nd ছিল হচ্ছে হরিয়ানা। মানে হরিয়ানা এবার বললে পরে সীমা রাজপুত, যিনি হরিয়ানা, যেখানে সবসময় ভ্রূণ হত্যা নিয়ে আমরা এত গল্প শুনি। একদমই তাই। হরিয়ানা থেকে কোনো মেয়ের উঠে আসা, যেখানে মেয়েটার জন্ম হয়ে বড় হওয়াটাই একটা লড়াই, সেখান থেকে এরকম আন্তর্জাতিক মঞ্চে পৌঁছানো। হ্যাঁ, আমরা যখন অ্যাকচুয়ালি, আমি এখনো মনে আছে যে আমাদের একটা গল্প আছে, আমাদের যখনই কোনো খেলার কোনো সিনেমা হয়, তো আমাদের স্যার সবসময় ওটা স্পন্সর করেন, অর্গানাইজেশন থেকে স্পন্সর করা হয়, ওটা একসাথে দেখতে যাওয়া হবে। বিহারে আমাদের একটা এরকম খেলা ছিল 2016 ন্যাশনাল। সেই সময় 2016 ন্যাশনালে দাঙ্গাল রিলিজ করেছে শুক্রবার। আমাদের অলমোস্ট 100 জন মতো প্লেয়ার, রেফারি সবকিছু মিলিয়ে 100 জন মতো আছে। সবার টিকিট স্পন্সার্ড বাই দ্য বেঙ্গল অর্গানাইজেশন। কি না দাঙ্গাল দেখতে যাব, যেখানে আমরা ভিনেস ফোগাট ফ্যামিলি দেখে, দাঙ্গাল দেখে আমরা দেখছি, আর সেখানে দাঙ্গাল করছে যে মেয়েরা, তারা যে মঞ্চে গিয়ে পারফর্ম করছে প্লেয়ার হিসেবে, সেইখানে আমিও পারফর্ম করছি অ্যাজ আ রেফারি। সেই ভালো লাগাটা একটা আছে। একদমই। আচ্ছা, এই যে তোমার এই ব্যক্তিগত সাফল্যটা, অবশ্যই এটা একটা ব্যক্তিগত সাফল্য, তার সঙ্গে একটা বৃহত্তর দরজাও খোলে। তুমি বললে যে 4-5টা মেয়ে এটাকে কেরিয়ার হিসেবে ভাবতেও পারে। আজ এই মুহূর্তে আমাদের এপিসোড যারা দেখছেন, তাদের জন্য, সেরকম মেয়েদের জন্য যারা হয়তো ছক ভাঙতে চাইছে, সাহস পাচ্ছে না, সুযোগ পাচ্ছে না, বা ভাবছে যে, বা শুনছে যে এটা করে কি হবে, তাদের জন্য তুমি কি বলবে? মেয়েরা অনেকেই জয়েন করে। আমি যাদের নাম বললাম, এই শাস্মিতা নায়ক, মাধবী হালদার, এরা মাল্টিপল টাইম ন্যাশনাল চ্যাম্পিয়ন। সোনা ঘোষাল, সে তো আজকের দিনে ওয়ার্ল্ড রেফারি। অনেক মেয়েরা এদেরকে দেখে আমাদের ক্লাসে জয়েন তো করে যায়, কিন্তু এরা কন্টিনিউ করে না স্পোর্টটা। আজকালকার দিনে মেয়েদের হাতে, মেয়ে হোক বা ছেলে, আমি জেন্ডার করছি না, বায়াস হচ্ছি না, আমি একটা মেয়ে বলে, কিন্তু আজকের দিনে এরা অনেক বেশি মোবাইল সেভি। এরা কখনো কিছুদিন করে স্পোর্টটা, তারপরে ওরা না আবার ফেরত চলে যায় নিজের জায়গায়, একদমই নেই। এইটা খুব দরকার। এই যে আমি আজকে এখানে এসেছি, আমার কিন্তু 12টা বছর দিতে হয়েছে এখানে। সোনা আজকে এখানে এসে, সোনারও 10 বছর হয়ে গেল। আজকে শাস্মিতাও যদি নেক্সট যাবে হয়তো, তো সেক্ষেত্রে ওরও কিন্তু প্রায় 8-9 বছর হয়ে গেল। তো এই যে দীর্ঘ একটা সময় ওই স্পোর্টকে দেওয়া, হ্যাঁ, মানে এরকম নয় যে আমি আগে কারাটে করেছিলাম সেটা, বা জুডো করেছি সেখান থেকে, আমি কিন্তু গ্র্যাপলিং সাবজেক্টটাকে 10 বছর দিচ্ছি।
ইটসেলফ একটা স্পোর্ট। তারপরে আমি ন্যাশনালের 10 বছর ধরে রেফারিং করেছি, স্টেটে বহু বছর করেছি, এবং স্টেটে আজকের দিনে অ্যাডমিনিস্ট্রেশনই সামলাই শুধুমাত্র। তো সেইখানে যারা আছে তাদের প্রত্যেককে কনসিস্টেন্সিটা বজায় রাখতে হবে। গ্র্যাপলিংয়ে যেমন একটা মাটি কামড়ে পড়ে থাকা একটা ম্যাচ আমরা দেখি, এইটার ক্ষেত্রেও মানে আর কি মাটি কামড়ে পড়ে থাকতে হবে, তবেই সাফল্য আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা যে কোনো সাবজেক্টে, যে সাবজেক্টেই তুমি বড় হতে চাও সেখানে তোমাকে মাটি কামড়ে দীর্ঘ সময় দিতে হবে, সেটা সময় ধরে তোমাকে করতে হবে এবং অধ্যাবসায়। এমন না যে তুমি গ্র্যাপলিংয়ে মানে ক্লাসে, এরকম আমরা নজির দেখেছি যে 2 বছর আগে এসেছিল, তারপর মাঝে 2 বছর একটা গ্যাপ, তারপরে সে আবার জয়েন করেছে। সে ভাবছে যে আমি এখন সেখানেই আছি, তুমি সেখানে নেই, তুমি এখন জিরোতে চলে এসেছো। তুমি যেখানে ছিলে, তুমি যে হাই পিকে, এই রিসেন্ট একটা ঘটনা আছে আমাদের এই ক্লাসের একটি একাডেমির একটি স্টুডেন্ট অর্ণব বলে, তো অর্ণব পাল, ও এআইআর ফার্স্ট হয়েছিল। তো ও যখন আমাদেরকে জয়েন করে, ও মাল্টিপল টাইম ন্যাশনাল চ্যাম্পিয়ন, তো ও যখন আমাদেরকে জয়েন করে, মাঝে ওর পড়াশোনার জন্য ওকে একটা গ্যাপ দিতে হয়েছিল। তো তারপরে ও যখন এআইআর ফার্স্ট হয়ে আবার ব্যাক করেছে এখানে, তো সেইখানটাতে কি হয়েছে যে ও ভাবছে যে আমি ওখানেই আছি। তারপর 2-1 দিন প্র্যাকটিস করে বললো, না স্যার আমি না বোধহয় একটুখানি আগের থেকে একটু চেঞ্জ হয়ে গেছে আমার। তো স্যার বললেন যে তোমাকে আবার নতুন করে শুরু করতে হবে, একদম জিরো থেকে, গ্রাউন্ড থেকে শুরু করতে হবে তোমাকে। ম্যাটে লড়াই শুধু 2 অ্যাথলেটের মধ্যে হয় না, লড়াই অনেক সময় হয় সমাজের বিরুদ্ধে, লড়াই হয় ছক ভাঙার জন্য। সুপ্রিয়া সামন্ত তেমনই এক লড়াকু, যিনি শুধু ছক ভেঙে সেই ম্যাটে খেলতে পৌঁছাননি, নেতৃত্বও দিতে পৌঁছেছেন। এই নারী দিবসে সুপ্রিয়ার গল্প আমাদের মনে করিয়ে দেয়, সাহস, শক্তি, ক্ষমতা এগুলো জেন্ডার দেখে আসে না, এগুলো আসে প্রস্তুতি থেকে এবং বিশ্বাস থেকে। আজকের এপিসোড যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্টে মতামত জানান, অবশ্যই শেয়ার করুন। ততক্ষণ দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।